আসসালামু আলাইকুম। এখন আলোচনা করতে চাই ভারতের কাশ্মীরে ভারত কিভাবে মানবাধিকারকে পদদলিত করছে এবং আমরা সারা দুনিয়া, বিশেষ করে মুসলিম বিশ্ব নীরবভাবে তাকিয়ে আছে। ভারতের জম্মু ও কাশ্মীর অঞ্চল, বিশেষ করে কাশ্মীর উপত্যকা, দীর্ঘদিন ধরে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বিতর্কিত ও মানবাধিকার সংবেদনশীল অঞ্চলের একটি। অঞ্চলটি ভারতের একমাত্র মুসলিম অধ্যুষিত এলাকা হওয়ায় সেখানে নিরাপত্তা নীতির নামে নেওয়া বহু পদক্ষেপ বাস্তবে মুসলিম জনগোষ্ঠীর উপর অসমভাবে প্রভাব ফেলেছে। 2019 সালের আগস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার সংবিধানের 370 অনুচ্ছেদ বাতিল করে কাশ্মীরের বিশেষ স্বায়ত্তশাসিত মর্যাদা প্রত্যাহার করার পর পরিস্থিতি আরও কঠোর ও কেন্দ্র নিয়ন্ত্রিত হয়ে ওঠে। ভারত সরকার এই পদক্ষেপে উন্নয়ন, নিরাপত্তা ও জাতীয় একত্রীকরণের জন্য প্রয়োজনীয় বলে দাবি করলেও মানবাধিকার সংগঠন, আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং স্থানীয় জনগণের বড় একটি অংশ এটিকে রাজনৈতিক অধিকার হরণ ও দমনমূলক শাসনের সূচনা হিসাবে দেখছেন। কাশ্মীর সংকটের ঐতিহাসিক শিকড় 1947 সালে ভারত উপমহাদেশের বিভাজনের সময় পর্যন্ত বিস্তৃত। সেই সময় মহারাজা হরি সিং ভারতের সঙ্গে যুক্ত হওয়ার দলিলে স্বাক্ষর করার পর ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয় এবং অঞ্চলটি বিভক্ত হয়। জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও কাশ্মীর সমস্যার স্থায়ী সমাধান কখনোই হয়নি। 1979 সালে সশস্ত্র বিদ্রোহ শুরু হওয়ার পর থেকে কাশ্মীর কার্যত একটি সামরিককৃত অঞ্চলে পরিণত হয়, যেখানে বিদ্রোহী গোষ্ঠী, ভারতীয় নিরাপত্তা বাহিনী এবং সাধারণ জনগণ সবাই সহিংসতার শিকার হচ্ছে। জাতীয় মানবাধিকার দপ্তর এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বছরের পর বছর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নিখোঁজ, নির্যাতন, গণগ্রেপ্তার এবং দায়মুক্তির সংস্কৃতির অভিযোগ তুলে এসেছে। 2019 সালের পর থেকে পরিস্থিতি আরও পরিবর্তিত হয়েছে। বিশেষ মর্যাদা বাতিলের পর জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয় এবং প্রশাসন সরাসরি দিল্লির নিয়ন্ত্রণে চলে যায়। একই সময়ে দীর্ঘ ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থা বন্ধ রাখা হয়, যা আধুনিক ইতিহাসের দীর্ঘতম ডিজিটাল অবরোধগুলোর একটি বলে বিবেচিত। এই অবরোধ শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা বাণিজ্য এবং সাধারণ নাগরিক জীবনে মারাত্মক প্রভাব ফেলে। মানবাধিকার সংস্থাগুলো দাবি করেছে, ইন্টারনেট বন্ধ রাখার ফলে সাংবাদিকতা, আইনগত সহায়তা এবং মানবাধিকার লঙ্ঘনের তথ্য সংগ্রহ কার্যত অসম্ভব হয়ে পড়ে। সাম্প্রতিক সময়ে মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। 2026 সালের জানুয়ারিতে কাশ্মীরের সাংবাদিকদের পুলিশ কর্তৃপক্ষের কাছে শান্তি বিঘ্নিত না করা নামে মুচলেকা দিতে বলা হয়েছে, যা সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর সরাসরি হস্তক্ষেপ হিসাবে বিবেচিত হচ্ছে। অনেক সাংবাদিক ও মিডিয়া সংগঠন একে ভয় দেখানো ও স্বনিয়ন্ত্রণ চাপিয়ে দেওয়ার কৌশল বলে আখ্যা দিয়েছে। একই সঙ্গে নিরাপত্তা আইনের আওতায় গ্রেপ্তার ও আটক অব্যাহত রয়েছে। ভারতের পাবলিক সেফটি অ্যাক্ট (PSA) ও সন্ত্রাস বিরোধী আইন (UAPA) এর অধীনে বহু রাজনৈতিক কর্মী, মানবাধিকার কর্মী ও সাধারণ নাগরিককে দীর্ঘ সময় বিচার ছাড়াই আটক রাখা হয়েছে। বিভিন্ন প্রতিবেদনও উল্লেখ করা হয়েছে যে শত শত মানুষ বছর পর বছর এই আইনের আওতায় আটক রয়েছেন, যা ন্যায় বিচার ও আইনের শাসনের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক। রাজনৈতিক প্রক্রিয়ার ক্ষেত্রেও সীমাবদ্ধতা রয়েছে। দীর্ঘ বিরতির পর 2024 সালে আঞ্চলিক নির্বাচন অনুষ্ঠিত হলেও নির্বাচিত প্রতিনিধিদের ক্ষমতা অত্যন্ত সীমিত। আইন শৃঙ্খলা, প্রশাসন ও নিরাপত্তা বিষয়ক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখনও কেন্দ্রীয় সরকারের হাতে রয়েছে। যখন স্থানীয় রাজনৈতিক নেতারা স্বায়ত্তশাসন পুনর্বহালের দাবি তুলছেন, তখন কেন্দ্র সরকার তা প্রত্যাখ্যান করেছে। ফলে অনেক কাশ্মীরের কাছে নির্বাচন কেবল একটি আনুষ্ঠানিকতা, প্রকৃত স্বশাসনের প্রতিফলন নয়। এই পরিস্থিতিতে ধর্মীয় পরিচয় একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। যদিও ভারত সরকার দাবি করে যে তাদের নীতিগুলো ধর্মনিরপেক্ষ ও নিরাপত্তা ভিত্তিক,
বাস্তবে কাশ্মীরের মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগণই অধিকাংশ বিধিনিষেধ, অভিযান ও প্রশাসনিক কঠোরতার মুখোমুখি হচ্ছেন। মসজিদ, ধর্মীয় প্রতিষ্ঠান ও দাতব্য সংস্থার উপর তদন্ত, ধর্মীয় সমাবেশে বিধিনিষেধ এবং ধর্মীয় নেতাদের উপরে কড়াকড়িভাবে নজরদারি মুসলিম জনগোষ্ঠীর মধ্যে নিপীড়নের অনুভূতি বাড়িয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতিসংঘ মানবাধিকার দপ্তর অতীতে কাশ্মীর নিয়ে প্রতিবেদন প্রকাশ করে স্বাধীন তদন্ত ও জবাবদিহিতার আহ্বান জানিয়েছে। বিশ্ব সংস্থার উচিত নিয়মিত পর্যবেক্ষণ মিশন পাঠানো, বিশেষ প্রতিবেদনকারীদের প্রবেশাধিকার নিশ্চিত করা এবং মানবাধিকার লঙ্ঘনের স্বচ্ছ তথ্য প্রকাশের জন্য চাপ সৃষ্টি করা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ রাজনৈতিকভাবে সীমাবদ্ধ হলেও বেসামরিক সুরক্ষা, মানবাধিকার ও আঞ্চলিক উত্তেজনা হ্রাসের বিষয়ে নিয়মিত আলোচনার মাধ্যমে নৈতিক চাপ তৈরি করতে পারে। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, কমনওয়েলথ ও অন্যান্য আন্তর্জাতিক অংশীদারদের উচিত ভারতের সঙ্গে কূটনীতিক ও অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে মানবাধিকার সূচককে বিবেচনায় নেওয়া। সাংবাদিক স্বাধীনতা, নির্বিচার আটক হ্রাস, দ্রুত বিচার প্রক্রিয়া এবং নাগরিক স্বাধীনতা পুনর্বহালের মতো নির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করে সহযোগিতা জোরদার করা যেতে পারে। একই সঙ্গে ভারত ও পাকিস্তানের মধ্যে আস্থাবর্ধক পদক্ষেপ, সীমান্ত উত্তেজনা হ্রাস এবং সংলাপ পুনরায় শুরু করা আন্তর্জাতিক সম্প্রদায়ের অন্যতম দায়িত্ব। দীর্ঘমেয়াদী শান্তির জন্য কেবল সামরিক ও নিরাপত্তা নীতি যথেষ্ট নয়। কাশ্মীরিদের রাজনৈতিক অধিকার, সাংস্কৃতিক পরিচয়, অর্থনৈতিক সুযোগ এবং মানবিক মর্যাদা নিশ্চিত করতে হবে। নির্বিচার আটক, মিডিয়া দমন, ডিজিটাল অবরোধ এবং দায়মুক্তির সংস্কৃতি বন্ধ না হলে স্থিতিশীলতা টেকসই হবে না। ইতিহাস দেখিয়েছে কঠোর দমন নীতি সাময়িক শান্তি আনতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে তা আরও ক্ষোভ, বিচ্ছিন্নতা ও সহিংসতার বীজ বপন করে। সুতরাং কাশ্মীর সংকটের একটি ন্যায়ভিত্তিক ও স্থায়ী সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে মানবাধিকারকে কেন্দ্রে রেখে সক্রিয় ভূমিকা নিতে হবে। একই সঙ্গে ভারতের জন্য প্রয়োজন নিরাপত্তা ও মানবাধিকারের মধ্যে ভারসাম্য রক্ষা করা এবং কাশ্মীরিদের প্রকৃত রাজনৈতিক অংশগ্রহণ ও স্বশাসনের পথ উন্মুক্ত করা। ন্যায় বিচার, জবাবদিহিতা ও রাজনৈতিক সংলাপ ছাড়া কাশ্মীরে প্রকৃত শান্তি কখনোই প্রতিষ্ঠিত হতে পারে না।